হ্যালো স্টুডেন্ট, আজকে আমি তোমাদের জন্য এনেছি ক্লাস 9-এ ফরাসি বিপ্লবের কয়েকটি দিক এই চ্যাপ্টার থেকে কিছু প্রশ্ন, মানে 2 মার্কসের কিছু কোয়েশ্চেন। দেখো, ফার্স্ট কোয়েশ্চেন কি আছে, মহা আতঙ্ক কি? বাস্তিল দুর্গের পতনের পর এক গুজবের মাধ্যমে ফ্রান্সে রটে যায় যে রাজার সেনাবাহিনী এবং ভাড়াটে গুন্ডারা গ্রামের শস্যক্ষেত্রগুলি আগুনে পুড়িয়ে দিচ্ছে এবং গ্রামের কৃষকদের শায়েস্তা করার উদ্দেশ্যে গ্রামের দিকে এগিয়ে আসছে। এই গুজবে গ্রামাঞ্চলে দারুণ আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঐতিহাসিক লেফেভর এই গুজবকে মহা আতঙ্ক নামে অভিহিত করেছেন। এখানে অভিনীত হয়ে গেছে, এক্সট্রিমলি সরি, এখানে হবে অভিহিত করেছেন। এর দ্বারা সেখানকার মানুষ সামন্তপ্রভুদের বিরুদ্ধে ব্যাপক বিদ্রোহ শুরু করে এবং সামন্তপ্রভুরা গ্রাম ছেড়ে পালাতে শুরু করলে সামন্ত প্রথা সম্পূর্ণ ভেঙে যায়। এই যে একটা গুজব রটে যায় এবং এই গুজব থেকে যে সাধারণ মানুষ সামন্তপ্রভুদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে, এটা হচ্ছে গুজবটা রটে, এই গুজবকে বলা হয় আতঙ্ক, এবং এই আতঙ্কের ফলাফল হিসেবে আমরা বলতে পারি যে এই সামন্ত প্রথা সম্পূর্ণরূপে বিনষ্ট হয়। নেক্সট, সেপ্টেম্বর হত্যাকাণ্ড কি? বিপ্লব চলাকালে 1792 সালের 20শে জুন প্রথমবার এবং 10ই আগস্ট সেকেন্ড টাইম শহরের উত্তেজিত জনতা টুইলারিস রাজপ্রাসাদ আক্রমণ করে এবং রাজার দেহরক্ষীদের হত্যা করে এবং রাজার সমর্থক সন্দেহ করে বহু মানুষকে বন্দীও করে। 2 থেকে 5ই সেপ্টেম্বর জেলে ঢুকে 4 দিন ধরে হাজার হাজার বন্দীকে নির্বিচারে হত্যা করে। এই ঘটনাই সেপ্টেম্বর হত্যাকাণ্ড নামে পরিচিত। এর ফলে কি হয়, বহু নিরীহ মানুষও এর ফলে মারা পড়ে। নেক্সট কোয়েশ্চেন, অ্যাসাইনেট কি? অ্যাসাইনেট হচ্ছে বিপ্লব পরবর্তী সময়ে চার্চের যাবতীয় সম্পত্তি যা কিছু বাজেয়াপ্ত করা হয়েছিল ওই সম্পত্তির ভিত্তিতে ফ্রান্সে নতুন কাগজের মুদ্রা চালু করা হয়। এই কাগজের মুদ্রার নামই ছিল অ্যাসাইনেট। নেক্সট, থার্মোডোরীয় প্রতিক্রিয়া কি? থার্মোডোরীয় প্রতিক্রিয়া হচ্ছে সন্ত্রাসী শাসনের নিষ্ঠুরতা এতটাই বৃদ্ধি পেয়ে গেছিল যে রোবসফিয়ারের নির্দেশে তারই ছায়াসঙ্গী হিবার্ট এবং দান্তেকেও হত্যা করা হয়। জ্যাকোবিন দলে এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় এবং আতঙ্কিত জ্যাকোবিন দল রোবসফিয়ার এবং তার অনুগামীদের 1794 সালের 28শে জুলাই হত্যা করে। এই ঘটনা থার্মোডোরীয় প্রতিক্রিয়া নামে পরিচিত। নেক্সট, পাদুয়ার ঘোষণা কি? 1791 সালের 6ই এপ্রিল অস্ট্রিয়ার রাজা লিওপোল্ড পাদুয়া নামক এক স্থান থেকে ঘোষণা করেন যে ঘোষণাতে তিনি বলেন, ফ্রান্সের রাজতন্ত্রের সপক্ষে সমস্ত ইউরোপীয় রাজাদের এগিয়ে আসতে এবং সশস্ত্র হস্তক্ষেপ করতে। এটা অ্যাকচুয়ালি উনি রিকোয়েস্ট করেছিলেন ফ্রান্সের রাজতন্ত্রকে বাঁচানোর জন্য। লিওপোল্ডের এই ঘোষণায় পাদুয়ার ঘোষণাপত্র নামে পরিচিত। নেক্সট, পিলনিৎসের ঘোষণা কি? ফরাসি বিপ্লব চলাকালীন সময়ে 1791 সালের 27শে আগস্ট অস্ট্রিয়ার রাজা লিওপোল্ড এবং প্রাশিয়ার রাজা দ্বিতীয় ফেডেরিক পিলনিৎস নামক এক স্থান থেকে একত্রে এক ঘোষণার দ্বারা সমস্ত ইউরোপীয় রাজাদের ফরাসি রাজতন্ত্রের সপক্ষে সশস্ত্র হস্তক্ষেপের জন্য আবেদন করেন। এটি পিলনিৎসের ঘোষণা নামে পরিচিত। নেক্সট, ব্রান্সউইক ঘোষণাপত্র বলতে কি বোঝায়? ব্রান্সউইক ঘোষণাপত্র বলতে কি বোঝায়? 1792 সালের 20 এপ্রিল আইনসভার চাপে পড়ে ফরাসি রাজা ষোড়শ লুই অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং অস্ট্রিয়া ও রাশিয়ার সৈন্যবাহিনী ফ্রান্সের দিকে অগ্রসর হয়। প্রাশিয়ার সেনাপ্রধান ব্রান্সউইক এই সময় এক ঘোষণাপত্রের দ্বারা জানান যে ফরাসি রাজপরিবারের কোনো ক্ষতি হলে তিনি প্যারিস শহর ধ্বংস করে দেবেন। ব্রান্সউইকের এই ঘোষণাই ব্রান্সউইক ঘোষণাপত্র নামে পরিচিত। নেক্সট, বুর্জুয়া বিপ্লব কাকে বলে? টেনিস কোর্টের শপথ নেওয়ার পর ষোড়শ লুই 3 সম্প্রদায়ের একত্র অধিবেশন এবং মাথাপিছু ভোটের ভোটের দাবি হবে, হ্যাঁ, এটা একটু ভুল হয়ে গেছে, মেনে নিলে রাজার নির্দেশ অনুসারে তিনটি সম্প্রদায় 30শে জুন জাতীয় সভায় মিলিত হন এবং তৃতীয় সম্প্রদায়ের সঙ্গে রাজতন্ত্রের ও অভিজাততন্ত্রের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বে তৃতীয় সম্প্রদায় সাফল্য লাভ করে। এই ঘটনায় ফরাসি বিপ্লবের ইতিহাসে বুর্জুয়া বিপ্লব নামে পরিচিত। নেক্সট, কন্ট্রাক্ট অফ পয়সি কি? এটা আমি আগে বলে দিই, এটা কি? এটা হচ্ছে ফ্রান্সের যে বিপ্লবের পূর্বেকার সমাজ ব্যবস্থাতে যাজক সম্প্রদায় সব থেকে বেশি অধিকার ভোগ করত, কিন্তু এই যাজক সম্প্রদায়ের ওপর কোনো কর ছিল না, কোনো কর এরা দিত না। এরা রাজার সাথে একটা চুক্তির মাধ্যমে স্বেচ্ছা কর দিত, মানে ওদের যেটুকুনি নিজেদের ইচ্ছে হবে, প্রয়োজন হবে, ওরা সরকারকে সেইটুকুনি কর দেওয়া প্রয়োজন বলে যেটুকুনি মনে করবে সেটুকুনি কর দিত। এই যে চুক্তির মাধ্যমে ওরা স্বেচ্ছা কর দিত,
তাকে বলা হতো কন্ট্রাক্ট অফ পয়সি। দেখো কি বলা আছে, ফ্রান্সের পুরাতন সমাজ ব্যবস্থায় যাজক সম্প্রদায় বিপুল পরিমাণ সম্পদের অধিকারী হলেও যথেচ্ছ পরিমাণ অধিকার ভোগ করলেও রাজাকে কোনো নিয়মিত কর দিত না। তারা স্বেচ্ছায় সরকারকে বা রাজাকে যে কর প্রদান করত, সেই যে চুক্তির মাধ্যমে এই স্বেচ্ছা কর দিত তাকে বলা হতো কন্ট্রাক্ট অফ পয়সি। নেক্সট, ডাইরেক্টরি শাসন ব্যবস্থা বলতে কি বোঝায়? ডাইরেক্টরি শাসন ব্যবস্থা বলতে বোঝায় যে ফ্রান্সে বিপ্লবের সময়কালে রোবোস্ফিয়ার প্রবর্তিত জ্যাকোবিন শাসনের পতনের পর প্রণীত নতুন সংবিধানের ভিত্তিতে গঠিত 5 জন ডাইরেক্টরের অধীনে নতুন শাসন ব্যবস্থা। এই শাসন ব্যবস্থায় 2 কক্ষ বিশিষ্ট আইন পরিষদ স্থাপিত হয় এবং 5 জন ডাইরেক্টর নির্বাহী ক্ষমতা প্রয়োগ করেন। যদিও এই শাসন ব্যবস্থায় বহু দুর্নীতি প্রবেশ করে এবং তোমরা জানোই পরবর্তীকালে এটা বেশি দিন চলেও না। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করো এরকম আরো ভালো ভালো ভিডিও পেতে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।